হ্যালো সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে কথা বলবো এবং এই ভিডিওটা পুরো দেখাটা জরুরি, কারণ একটু কন্ট্রোভার্সিয়ালও হয়ে যাইতে পারে ভিডিওটা। প্রথমে আমি বলে রাখি, আমি 2013 সালে নর্থ সাউথে বিবিএ করতে জয়েন করি। সো ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এইটা হইলো আমার ব্যাচেলরের ডিগ্রি। এবং 2013 থেকে 2016 পর্যন্ত আমি নর্থ সাউথে বিবিএ করেছি। আমার মেজর ছিল দুইটা। প্রথম মেজর ছিল মার্কেটিং, সেকেন্ড মেজর ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেটাকে আমি বলতাম ব্যাকআপ মেজর। এবং পরবর্তীতে আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখছি, আমি মার্কেটিংকে আমার ক্যারিয়ার হিসেবে নিয়েছি। সো আমি যদি একটু আপনাদের টাইম লাইনটা বোঝাই, 2010 সালে আমি এসএসসি দিই, 2012 সালে আমি ইন্টার পরীক্ষা দিই, ইন্টারমিডিয়েট পরীক্ষা এইচএসসি, হায়ার সেকেন্ডারি যে পরীক্ষাটা হয়। এবং তারপরে আমি 2013 সালে নর্থ সাউথে জয়েন করি বিবিএ ডিগ্রিটা নেওয়ার জন্য। এবং 2016 পর্যন্ত আমি নর্থ সাউথে পড়াশোনা করি এবং আমি সাকসেসফুলি 2016তে বিবিএ ডিগ্রি নিয়ে বের হই। যখন বের হই তখন আমার সিজিপিএ ছিল 3.09 এবং এই ডিগ্রি নিয়ে বের হওয়ার পরে 2016তে তো আমি বের হইলাম। 2017তে আমি মাস্টার্স করতে চলে যাই ডাবলিনে। ইউনিভার্সিটি অফ ডাবলিনের একটা কলেজ আছে, সেই কলেজটার নাম হলো ট্রিনিটি কলেজ ডাবলিন। ওইখানে আমি মাস্টার্স করি। আমার মাস্টার্সের সাবজেক্ট ছিল ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এবং আমার মাস্টার্সের ডিগ্রিটা ছিল একটা এমএসসি ডিগ্রি, সো মাস্টার অফ সায়েন্স ডিগ্রি। অনেকে আপনারা ভাবেন যে বিজনেসের বাইরের সাবজেক্টগুলোয় মনে হয় এমএসসি ডিগ্রি হয় না। সো মাস্টার অফ সায়েন্স এমএসসি, এই ডিগ্রিটা আমরা অনেকেই ভাবি যে বিজনেস ওয়ার্ল্ডে এই ডিগ্রিটা মনে হয় দেওয়া হয় না। এটা একটা ভুল ধারণা, বিজনেস ওয়ার্ল্ডেও এই ডিগ্রিটা দেওয়া হয়, বাট এই ভুল ধারণা আসলে আপনাদের দোষ না। বাইরের দুনিয়া আসলে এরকম তেমন কোনো ব্যাপার নাই, সব কিছুরই এমএসসি হয়। আপনি চাইলে অ্যাকাউন্টিংয়েরও এমএসসি করতে পারেন, আপনি চাইলে ফাইন্যান্সেরও এমএসসি করতে পারেন, মার্কেটিংয়ের এমএসসি আমি নিজে করেছি। সো আমি একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমার এমএসসি ডিগ্রি আছে। তো এত কথা আমি কেন বলছি? এত কথা বলার কারণ হলো, আমি এখন আপনাদেরকে একটা রিসেন্ট বেশ কিছুদিন আগের একটা কন্ট্রোভার্সি নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। একটা পডকাস্ট ছিল, যে পডকাস্টে আমি বলেছিলাম যে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় স্ক্যামগুলোর একটা হলো ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এবং এটা বলার পরে বেশ হাউকা হয় কিছুক্ষণ, এবং তারপরে এটার পক্ষে বিপক্ষে আরও অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর কিছু ভিডিও বানান। সো আমার মনে হয়েছিল আমি কখনোই এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেল থেকে, আমি একটা পডকাস্টে বলেছি, বাট আমার ইউটিউব চ্যানেল থেকে আমি কখনো এই বিষয়ে ক্ল্যারিফিকেশন দিই নেই কোনো। এই ভিডিওটা ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য না, এই ভিডিওটা মূলত আপনারা যারা ডিসাইড করার চেষ্টা করছেন যে আমি আসলে কী পড়বো, কোন সাবজেক্ট আমি সিলেক্ট করবো আমার ক্যারিয়ারের জন্য, তাদের জন্য। কারণ আমার মনে হয় আপনি যদি এই ভিডিওটা ভালোভাবে দেখেন এবং আমার থট প্রসেসটা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি ভালোভাবেই ডিসাইড করতে পারবেন নিজের জন্য বা নিজের আশপাশের মানুষের জন্য যে কী আসলে পড়া উচিত বা কী পড়লে আপনার ক্যারিয়ারে, আপনার লাইফে সবচেয়ে ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্যই আমি পুরো ব্যাক স্টোরিটা বললাম, কারণ আমি নিজে যেহেতু বিবিএ করেছি এবং বেশ সাকসেসফুলি করেছি, এবং তারপরে আমার বেশ সাকসেসফুল একটা ক্যারিয়ার হয়েছে অ্যাকর্ডিং টু মেনি। তো এই কারণে আমি যদি বলি তাহলে আমার মনে হয় আমার কথাটা শোনার যোগ্য। আপনি হঠাৎ করে ফেলে দিবেন না কথাটা যে ও তো কোনো দিন করেই নি, ও কি বুঝে, এরকম হয়তো আপনি বলবেন না, কারণ যেহেতু আমি পুরা রাস্তাটা হেঁটে এসেছি। এই দুইটা কারণে আমি, আমার আঙ্গুল কি দেখা যাচ্ছে, এই দুইটা কারণে আমি বিবিএকে একটা স্ক্যাম ডিগ্রি বলেছিলাম। তার কারণ হলো, প্রথম কারণটা যদি আমি একটু এক্সপ্লেন করি, প্রথম কারণটা হলো আমার মতে বিবিএতে যা শেখানো হয় তা শেখার জন্য আসলে 4 বছর ওয়েস্ট করার দরকার নেই। এইটা একটা 30 দিনের নলেজ বেসিক্যালি, যেটাকে আসলে 20টা ইউটিউব ভিডিও দিয়ে মোটামুটি বিবিএর 80% কাভার করে ফেলা সম্ভব, যেটাকে টেনে টেনে বড় করে 4 বছরের একটা ডিগ্রি বানানো হয়। আমি যদি আপনাদের কিছু উদাহরণ দিই, ধরেন মার্কেটিং কাকে বলে, হোয়াট ইজ মার্কেটিং বা হোয়াট ইজ বিজনেস, এই ধরনের কিছু ব্যাপার আপনাদের ইন্ট্রোডাকশন টু বিজনেস 101, ইন্ট্রোডাকশন টু মার্কেটিং 101, এই ধরনের কিছু কোর্সে শেখানো হবে বিবিএতে। এখন আপনি নিজে একটু অনেস্টলি চিন্তা করেন, হোয়াট ইজ মার্কেটিং বা মার্কেটিংয়ের যে ফর্মাল ডেফিনিশন, ফিলিপ কটলার মার্কেটিং নিয়ে কী বলছে, এটা মুখস্থ করতে পারার এবিলিটি আপনার জীবনে কি আসলেও কোনো কাজে আসবে? বাকি পুরো জীবনে, আপনি ব্যাচেলর শেষ করে আপনার বাকি পুরো জীবনে 80 বছর পর্যন্ত আপনি যখন বাঁচবেন, আপনাকে কেউ কোনো দিন জীবনে জিজ্ঞেস করবে যে ফিলিপ কটলার বিজনেসের ডেফিনিশন কী বলছে আমাকে বলো, এক্স্যাক্টলি ওইটাই আমাকে বলতে হবে তোমার, যে ফিলিপ কটলারের মতে ব্যবসা কী? কেউ করবে না, তাই না? যদি কেউ করে তাহলে সে যে করতেছে এটা তার মাথার সমস্যা, যে সে আপনার কাছে কেন ব্যবসা কাকে বলে জানতে চাচ্ছে, তাও আবার একজন লোক ফিলিপ কটলার বা ব্যবসার ইকুইভ্যালেন্ট যেই হোক, সে এক্স্যাক্টলি ব্যবসাকে কীরকম ডেফিনিশন দিয়েছে ওইটাই আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে। তো এই ব্যাপারটা আমার কাছে একটু হেজি মনে হয়। সেকেন্ড কারণ যেটা, সেটা হলো এগেইন কমন সেন্স স্টাফ। সো ফর এক্সাম্পল ধরেন আপনার একটা দোকান আছে এবং আপনার দোকানে আপনি দুইটা জিনিস বেচেন, আপনি খাতা বেচেন আর আপনি কলম বেচেন। তো একবার এক মাসে আপনার কোনো কলম বিক্রি হইল না, আপনার অনেক খাতা বিক্রি হইল।
তো পরের মাসে আপনি কি করবেন? পরের মাসে আপনি আপনার খাতা বিক্রির টাকা দিয়ে দোকানের ভাড়া দিবেন, খাতা বিক্রির টাকার কিছু অংশ কলমের মার্কেটিংয়ের পেছনে আনবেন যাতে করে আপনার এই মাসে কিছু কলমও বিক্রি হয়, তাই না? এটা খুব কমন সেন্স ব্যাপার, বোঝার জন্য খুব বেশি জটিল কোনো কিছুতেই যাইতে হচ্ছে না আমাদের। এইটাই আপনি যখন বিবিএতে আসবেন তখন আপনি দেখবেন খাতাকে বলা হচ্ছে ক্যাশ কাও, কলমকে বলা হচ্ছে একটা লুজিং প্রোডাক্ট। পুরো জিনিসটাকে একটা 4টা মেট্রিক্সের কোয়াড্রানে ফেলে খাতা যাচ্ছে এক কোয়াড্রানে, কলম যাচ্ছে আরেক কোয়াড্রানে, কমন সেন্সটাই ঘুরায় পেঁচায় সুন্দর করে প্যাকেজ করে আপনার সামনে ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবং একটা স্লাইড শোর মাধ্যমে দেখানো হচ্ছে। আপনি দেখে ভাবতেছেন ও আমি কি জানি শিখলাম, আসলে আপনি খুব বেসিক একটা কমন নলেজ শিখছেন, যেইটা শেখার জন্য আসলে একটা ডিগ্রি নেওয়ার প্রয়োজন ছিল নাকি, এইটা আমার মতে কোয়েশ্চেনেবল এবং কোয়েশ্চেন করা উচিত। লাস্ট যে পয়েন্ট সেটা হলো, এটা এগেইন আমি একদম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি বিবিএ করেছি যখন নর্থ সাউথে, আমাদের 40টা সাবজেক্ট ছিল এবং 40টা সাবজেক্টের জন্য তো 40টা সেমিস্টার ফাইনাল হয়েছে। 40টা সেমিস্টার ফাইনাল দিয়েছি আমি, 40টা মিড টার্ম দিয়েছি আমি, আমাদের 2টা টার্ম হইতো তারপর ফাইনাল হইতো। তো 40টার জন্য আমি বেসিক্যালি 120টা পরীক্ষা দিয়েছি এবং এছাড়াও ক্লাস টেস্ট টাইপ জিনিসপত্র তো দিয়েছি, বাট আমি ক্লাস টেস্ট সব বাদ দিলাম, প্রেজেন্টেশন সব বাদ দিলাম। 120টা যে বড় পরীক্ষা আমি দিয়েছি এবং আমি তো পাস করে এসেছি। এই 120টা পরীক্ষার মধ্যে 99% টাইমেই আসলে আমার মুখস্থ করার এবিলিটিকে জাজ করা হয়েছে পরীক্ষায়। কিছু ফাইন্যান্সের এক্সাম বা কিছু অ্যাকাউন্টিংয়ের এক্সাম বা কিছু মার্কেটিংয়ের এক্সাম যদি আমি বাদ দেই, ইন জেনারেল মূলত আমি কত ভালো মুখস্থ করতে পারি এটাই জাজ করা হয়েছে সব পরীক্ষায়। যে যত ভালো মুখস্থ করতে পেরেছে তার সিজিপিএ তত ভালো হয়েছে, যার যত ভালো সিজিপিএ হয়েছে তার ক্যারিয়ার কিন্তু তত ভালো হয় নাই। আমার সিজিপিএ তো আমি শুরুতে বললাম 3.09 ছিল, আমার থেকে অনেক ভালো সিজিপিওয়ালা মানুষ ছিল এবং আমার থেকে অনেক খারাপ সিজিপিওয়ালা মানুষও ছিল। খারাপদের ক্যারিয়ার মানে আমরা যা ভাবি খারাপ সিজিপিএ হইলে তো আসলে ক্যারিয়ার খারাপ হওয়ার কথা, ওরকম কিন্তু সবসময় হয় নাই। সো মুখস্থ করার এবিলিটি যখন জাজ করা হচ্ছে, মুখস্থ করার এবিলিটি জাজ করে একটা ডিগ্রি দেওয়া, স্পেশালি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মতো একটা ডিগ্রি যেইখানে আমি আসলে মানুষকে বিজনেস করা শিখাচ্ছি এবং বিজনেস ম্যানেজ করা শিখাচ্ছি, এই দুইটা ব্যাপার আমি মুখস্থ করায় কতটুকু শিখাইতে পারবো এইটা আমার মতে কোয়েশ্চেন করা উচিত। কারণ আমি পার্সোনালি বিশ্বাস করি আপনি বিজনেস ইজ লাইক আ স্পোর্ট, সো আপনি এই জিনিসটা মুখস্থ করায় মানুষকে শিখাইতে পারবেন না। আরেকটা যেটা বড় কারণ যে জন্য আমার মনে হয় যে বিবিএ আসলে করা উচিত নাকি এইটা আপনার নিজেকে জিজ্ঞেস করা উচিত, তা হলো বিবিএ করে যখন আপনি বের হবেন তখন আপনি আসলে একটা জেনারেলাইজড ডিগ্রি নিয়ে বের হচ্ছেন। ডিগ্রি তো সাধারণত আমরা যদি ব্রডলি ডিফাইন করার চেষ্টা করি, ডিগ্রি জেনারেলাইজডও হয়, ডিগ্রি স্পেশালাইজডও হয়। স্পেশালাইজড ডিগ্রি মানে হলো আপনি একটা ফিল্ডের সব কিছু জেনে বুঝে একদম স্পেশালাইজড হয়ে বের হচ্ছেন। আর জেনারেলাইজড মানে হলো আপনি একটা বিবিএ টাইপ ডিগ্রি করেছেন যেখানে আপনি অ্যাকাউন্টিংয়ের একটু জানেন, মার্কেটিংয়ের একটু জানেন, ফাইন্যান্সের একটু জানেন, সব কিছুরই একটু একটু জানেন, কিন্তু কোনোটাই এনাফ জানেন না যেটার কারণে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি এই বিষয়ে এক্সপার্ট, তা পারেন না। তো এখন অনেকেই বলতে পারে যে দেখেন, আমি যদি আবার আমার পার্সোনাল এক্সাম্পল দেই, আমি অ্যাকাউন্টিংয়ের 3টা বা 4টা কোর্স করেছি আমার বিবিএ ক্যারিয়ারে এবং ফাইন্যান্সেরও সম্ভবত আমি 2টা বা 3টা কোর্স করেছি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন একদম অনেস্ট টু গড, সত্যি কথা বলতেছি, আমি 0 জিনিস শিখছি অ্যাকাউন্টিংয়ে এবং ফাইন্যান্সে, এক্স্যাক্টলি 0 জিনিস। এখন আপনি বলতে পারেন যে না হয়তো কিছু হইলেও শিখছো, আই এগ্রি, কিছু হইলেও হয়তো আমি শিখছি যা আমার এখন আর মনে নাই, বাট বেসিক্যালি আসলে আমি 0 জিনিস শিখেছি এবং আমার মনে হয় না যে এই জিনিসটা ওয়ার্থ ইট। আমি যদি আগে থেকেই জানতাম যে আমি মার্কেটিংয়ের ব্যাপারে একজন এক্সপার্ট হব, তাহলে আমার উচিত ছিল শুরুতেই ব্যাচেলর করা মার্কেটিংয়ে, বিবিএতে না। কারণ তাহলে আমি যখন বের হইতাম তখন আমি মার্কেটিংয়ে একজন এক্সপার্ট হয়ে বের হইতাম। বিবিএ করে যখন আমি বের হয়েছি তখন আমি অ্যাকাউন্টিং নিয়ে অল্প একটু জানি, ফাইন্যান্স নিয়ে অল্প একটু জানি, মার্কেটিং নিয়ে অল্প একটু জানি, এইচআর নিয়ে অল্প একটু জানি, বাট বেসিক্যালি কোনোটা নিয়ে এনাফ জানি না যাতে করে আমি নিজেকে এক্সপার্ট বলতে পারবো। পরবর্তীতে আমি যখন মাস্টার্স করেছি তারপরে আমি নিজেকে এক্সপার্ট বলতে পেরেছি, কারণ আমি ডিজিটাল মার্কেটিংয়ের ওপরে মাস্টার্স করেছি, শুধু একটা টপিকের ওপরেই মাস্টার্স করেছি এবং ওই টপিকের ওপরে যা যা জানার ছিল দুনিয়ায় আমি মোটামুটিভাবে সব জেনে ফেলেছি বলে আমি বিশ্বাস করি এবং তারপরে আমি প্রাউডলি বলেছি যে আমি ডিজিটাল মার্কেটিং একজন এক্সপার্ট। কিন্তু বিবিএ করে আপনি যখন বের হবেন তখন আপনি এটা কাউকে বলতে পারবেন না বা নিজেও কখনো ফিল করবেন না যে আপনি আসলে কোনো একটা ব্যাপারে এক্সপার্ট। সো আপনি 4 বছর ধরে একটা ডিগ্রি নিলেন, বের হয়ে আসলেন এবং আপনি বলতে পারছেন না যে আপনি আসলে কোনো বিষয়ে এক্সপার্ট এবং বেশিরভাগ জিনিসই আপনি যা শিখেছেন তা আসলে কমন সেন্স। এইরকম একটা ডিগ্রি কি আসলেও নেওয়া উচিত নাকি উচিত না, আমার মতে এটা আপনার নিজেকে জিজ্ঞেস করা উচিত। দেখেন, স্ক্যাম কথাটার মানে হইল ধোকা দেওয়া। তো নর্থ সাউথ কি আমাকে ধোকা দিয়েছে? নর্থ সাউথ আমাকে ধোকা দেয় নাই। সো স্ক্যাম কথাটা আমি যখন ওই পডকাস্টে বলেছিলাম বা ইন জেনারেল বিবিএ ইজ আ স্ক্যাম, এইটা
পুরোপুরি সত্য কথা না, বিবিএ তো স্ক্যাম না, বিবিএ আমাদের কোনো ধোঁকা দিচ্ছে না। যেই জন্য এই ব্যাপারটা আমি বলছি, তার কারণ হলো আমার মতে বিবিএর থেকে আরও অনেক ভালো ডিগ্রি আছে যেগুলা আপনি যদি 4 বছর বা 5 বছর সময় নিয়ে করেন, তারপরে আপনি যখন বের হবেন তখন আপনি আসলে অনেক কিছু শিখে বের হবেন, যেটা বিবিএর ক্ষেত্রে নট নেসেসারিলি ট্রু। এবং এটাই আমার বিবিএর প্রতি সবচেয়ে বড় কমপ্লেন, যেই কারণে আমার মনে হয় যে বিবিএ করাটা আসলেই বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষের জন্য ওয়ার্থ ইট হয় না। আপনি আমাকে বলতে পারেন যে ভাই এটা তো আসলে শুধু বিবিএর জন্য না, ইন জেনারেল সব এডুকেশনের জন্যই আসলে সত্য। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমি 4 বছর ধরে একটা জিনিস শিখতেছি, তারপর আমি কিছু না বুঝে বেরোয় আসতেছি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি গত 4 বছর কী শিখলে, আমি বলবো আমি কিছুই শিখি নাই। বেশিরভাগ ডিগ্রির জন্যই এই কথাটা আসলে সত্য নাকি? পসিবলি ট্রু। বেশিরভাগ জিনিসের জন্যই, বেশিরভাগ ডিগ্রির জন্যই বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো ব্যাপারটা আসলেও সত্য, যেইটা খুব স্যাড একটা ব্যাপার। বাট বাকি ডিগ্রিগুলোর জন্য আমি এই আর্গুমেন্টটা বা এই ভিডিওটা করছি না, তার কারণ বাকি ডিগ্রিগুলো আমি নিজে নেই নাই। তাহলে এই ভিডিওর সেকেন্ড হাফে আমাদের যে অবভিয়াস প্রশ্নটা আসবে সবার মনে, সেটা হলো যে আমি আসলে তাহলে কি সাবজেক্ট সিলেক্ট করব। আপনি বললেন এইটা স্ক্যাম, ওইটা স্ক্যাম, এটা পড়া উচিত না, ওইটা পড়া উচিত না, সব ঠিক আছে। তাহলে কোন সাবজেক্ট আসলে পড়া উচিত, বা কোন সাবজেক্ট পড়া উচিত এইটার জন্য কি কোনো এভালুয়েশন ক্রাইটেরিয়া আছে নাকি, যেটা দেখে আমি জাজ করার চেষ্টা করবো যে হ্যাঁ এটা পড়লে ভালো হয় বা ওইটা পড়লে খারাপ হয়? এটার উত্তরটা না আসলে একটু শেডি। অনেকে বলবে আছে, অনেকে বলবে নাই। আমি আপনাদের কিছু পয়েন্টার দিচ্ছি যেটা দিয়ে আপনি নিজেই জাজ করার চেষ্টা করুন যে আপনার আসলে কোন সাবজেক্টে পড়া উচিত। দেখেন, যারা জেনারেল এডুকেশনের ফ্যান, বিবিএ একটা জেনারেলাইজড এডুকেশন, তারা সাধারণত টি শেপড ইকোনমির আর্গুমেন্টটা নিয়ে আসার চেষ্টা করে। সো টি শেপড এডুকেশন জিনিসটা কি, আপনি জিনিসটা চিন্তা করেন যে বিবিএ যখন আমরা করি তখন আমরা একটু অ্যাকাউন্টিং শিখলাম, একটু ফাইন্যান্স শিখলাম, একটু মার্কেটিং শিখলাম, একটু এইচআর শিখলাম, অনেকগুলো বিষয় আমাদের ভাষা জ্ঞান হলো। এবং তারপরে এই ভাষা জ্ঞান নেওয়ার পরে যেইটার ব্যাপারে আমি আরও জানতে আগ্রহী, ওইটার আরও আমি ইনডেপথে গেলাম। সো জিনিসটা দেখতে টি এর মতো হলো না, একটা ইংরেজি অক্ষর টি, এই কারণে এটাকে বলা হয় টি শেপড লার্নিং। সো অনেকে এই ব্যাপারটার অনেক বড় ফ্যান, এবং অনেকে মনে করে যে এইটাই হওয়া উচিত। টি শেপড লার্নিংই ভালো ব্যাপার, কারণ টি শেপডের মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে কোন কোন ব্যাপারগুলোর ব্যাপারে আমি ভাষা জানি, এবং তারপর যেটা আমার পছন্দ ওইটার আমি ইনডেপথে গেলাম। এটার প্রবলেমটা হলো আজকে যা স্পেশালাইজড তা আগামীকাল হয়ে যাবে জেনারেলাইজড। 3-4-5 বছর আগে ডিজিটাল মার্কেটিং খুব স্পেশালাইজড লার্নিং ছিল। ডিজিটাল মার্কেটার দুনিয়ায় ছিলই না বলতে গেলে, প্রাতিষ্ঠানিকভাবে তো ছিলই না, এখনও বেশ কম, বাট তখন একদমই ছিল না। এবং ওইটার ব্যাপারে যে অনেক কিছু জানতো তাদেরকে আমরা বলতাম একদম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। স্পেশালাইজড নলেজ আছে। ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার্স করা মানুষের সংখ্যা আমি যখন করেছি তখন 500-রও কম ছিল, 1-2 হাজারের, 1000-এর বেশি ছিল না, 1000-এর কম ছিল ডেফিনেটলি। এবং এখন ওটা 5000-এর আশপাশে চলে গিয়েছে। সো আপনি একটু ব্যাপারটা চিন্তা করেন, আপনি একটা জিনিস আজকে শেখা শুরু করলেন স্পেশালাইজড হিসেবে, স্পেশালাইজড নলেজ হিসেবে, ওইটা 5 বছর পর হয়ে গেল জেনারেলাইজড নলেজ। আপনি আজকে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করলেন, আপনার মনে হইল যে ডিজিটাল মার্কেটিং আমি শিখতেছি, আমি একটা ব্যাপারে একদম ট্রু স্পেশালিস্ট হব, আমি বিবিএর মতো জেনারেলাইজড এডুকেশনে যাব না, আমি একদম স্পেশালাইজড একটা এডুকেশন দিব। তারপরেও আপনি দেখলেন ওই জিনিসটাও জেনারেলাইজড হয়ে গেছে। এখন কিন্তু ডিজিটাল মার্কেটিং আস্তে আস্তে জেনারেলাইজড হয়ে যাচ্ছে, এবং ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আবার স্পেশালাইজড সাব সেগমেন্ট শুরু হয়েছে। যেমন ডিজিটাল মার্কেটিংকে এখন আমরা বলছি জেনারেল এডুকেশন, ওটার ভিতরে ইমেল মার্কেটিং একটা সাব সেগমেন্ট যেটা স্পেশালাইজড মানুষ দরকার, এসইও বা পিপিসি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি সাব সেগমেন্ট তৈরি হয়ে গিয়েছে যেগুলো স্পেশালাইজড নলেজ। তো আপনি চিন্তা করেন 4 বছর আগে আমরা যেটাকে স্পেশালাইজড নলেজ ভাবতাম ওইটা এখন হয়ে গিয়েছে জেনারেলাইজড নলেজ, এবং সেই জেনারেলাইজড নলেজের ভিতরে আবার নতুন নতুন স্পেশালাইজড নলেজ চলে আসছে, এবং এই নতুন যে স্পেশালাইজড নলেজগুলো চলে আসছে এগুলোও একসময় আবার জেনারেলাইজড নলেজ হয়ে যাবে, এবং ওগুলোর ভিতরে আরও নতুন নতুন স্পেশালাইজড নলেজ চলে আসবে। সো এই পুরো ব্যাপারটা আমি কেন বলছি, এই পুরো ব্যাপারটা বলার কারণ হলো স্পেশালাইজড নলেজ সিলেক্ট করার পরেও আপনার বিপদ হওয়ার চান্স আছে, কারণ ওই নলেজটা একসময় জেনারেল নলেজ হয়ে যাবে এবং ওইটার ভিতরে নতুন নতুন স্পেশালাইজড নলেজ চলে আসবে। সেই জায়গায় আপনি যদি এখনই এমন একটা নলেজ সেগমেন্ট সিলেক্ট করেন যেটা অলরেডি এখনই জেনারেলাইজড, তাহলে একটা বড় চান্স আছে যে আপনার নলেজটা একসময় অবসোলিট হয়ে যাবে বা মার্কেটের জন্য আর ফিট থাকবে না। আপনার যেই বিষয়ে আপনি এখন জেনারেল নলেজ নেওয়ার চেষ্টা করছেন ওই বিষয়ে হয়তো আগামী 10 বছর পরে মানুষের আর নলেজই দরকার হবে না। কারণ আপনি চিন্তা করেন, আপনি বলছেন যে আমি বিবিএর যখন করছি আমি মার্কেটিংয়ের ব্যাপারে ভাষা জ্ঞান নিচ্ছি।
মার্কেট কিন্তু তাতে খুব একটা কেয়ার করছে না। মার্কেট চাচ্ছে মার্কেটিংয়ের ব্যাপারে এক্সপার্ট একজনকে। এখন আপনি বলতেছেন আমার তো এক্সপার্টিজ নাই, আমি ভাষা জ্ঞান নিচ্ছি, তারপরে যে আমি এক্সপার্টিজ নিব ইভেনচুয়ালি। মার্কেট তো ওয়েট করবেন আপনার জন্য। মার্কেট অলরেডি এক্সপার্ট মানুষকে হায়ার করে ফেলছে, এবং যতদিনে আপনি মার্কেটিংয়ের ব্যাপারে এক্সপার্ট হয়েছেন এবং মার্কেটকে যেয়ে বলতেছেন যে ভাই আমি এখন মার্কেটিংয়ের ব্যাপারে এক্সপার্ট হয়েছি, এখন আমাকে নাও, তখন মার্কেট আপনাকে বলবে এখন আর আমি মার্কেটিংয়ের বিষয়ে এক্সপার্ট মানুষ খুঁজতেছি না, এখন আমি মার্কেটিংয়ের ভিতরের ফানেল ম্যানেজমেন্টের বিষয়ে এক্সপার্ট একজন মানুষ খুঁজতেছি। তখন আপনি বলবেন ও শিট, আমি তো এখন আবার জেনারেলাইজড এডুকেশনের মধ্যে পড়ে গেলাম। সো আপনি বুঝতে পারতেছেন প্রবলেমটা কই। এই কারণে আমি রেকমেন্ড করবো হাইলি যে যখনই পসিবল গো ফর স্পেশালাইজড এডুকেশন। জেনারেলিস্ট হওয়ার মধ্যে কোনো ক্রেডিট নাই বলে আমার মনে হয়, এবং যেহেতু বিবিএ একটা জেনারেলাইজড ডিগ্রি, এই কারণে আমি বেশিরভাগ মানুষকেই বেশিরভাগ সময়ে বিবিএ করতে নিরুৎসাহিত করব। তো আমরা এখন সিলেক্ট করলাম যে আমরা স্পেশালাইজড ডিগ্রি নিব, আমরা জেনারেলাইজড ডিগ্রি নিব না। ফাইন, এই ব্যাপারটা গেল। এখন স্পেশালাইজ ডিগ্রিও তো আমরা কোটি কোটি সাবজেক্টের উপর নিতে পারি। কোন সাবজেক্টের উপর আমরা স্পেশালিস্ট হব এটা আমরা কিভাবে সিলেক্ট করব? বিদেশে যাওয়ার যেরকম 6টা উপায় আছে, 6টা স্টেপ, সেই রকম স্পেশালাইজ এডুকেশন কোন সাবজেক্টে নেওয়া উচিত এটারও কিন্তু অনেকগুলো স্টেপ আছে। স্টেপগুলো আমি এখানে লিখে রাখছি, আপনাদেরকে আমি বলবো। প্রথম স্টেপটা হইলো আপনার কি ভালো লাগে এটা সিলেক্ট করা। আপনার তো একটা জিনিস ভালো লাগে না। আমার যেরকম অ্যাস্ট্রোফিজিক্স ভালো লাগতো অনেক, আমার যেরকম মার্কেটিং অনেক ভালো লাগতো, এরকম 5, 10টা, 15টার একটা লিস্ট করে ফেলেন আপনার, যেই 5, 10, 15টা জিনিস আপনার অনেক ভাল লাগে। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হলো এই সাবজেক্ট আগামী 10 থেকে 15 বছরের ভিতরে অটোমেটেড হয়ে যাওয়ার সুযোগ আছে নাকি নাই। এই ব্যাপারটা জানা খুব জরুরি, এবং এই ব্যাপারটা নিয়ে আমাদের আগের প্রজন্মের কখনোই চিন্তা করতে হয় নাই, বাট আমাদের খুব স্ট্রংলি চিন্তা করতে হবে, কারণ অনেক কিছুই অটোমেটেড হয়ে যাচ্ছে, এবং যেই জিনিসগুলো অটোমেটেড হয়ে যাচ্ছে ওই জিনিসগুলো শেখার জন্য 4 বছর দেওয়ার আসলে কোনো মানে নাই। সো যেই সাবজেক্টগুলো আপনার মনে হচ্ছে অটোমেটেড হয়ে যাওয়ার সুযোগ আছে, ওগুলো আপনি আপনার ওই 10-15টার লিস্ট থেকে কেটে বাদ দিয়ে দেন। সেকেন্ড স্টেপ শেষ। থার্ড স্টেপ হলো দেশে কি এনাফ ইন্ডাস্ট্রি বা চাকরির সুযোগ আছে নাকি যদি আপনি ওই সাবজেক্টে পড়েন তাহলে। এখন আপনার যদি দেশে থাকার ইচ্ছা না থাকে, আপনার যদি প্ল্যান থাকে যে আপনি বিদেশে চলে যাবেন বা অন্য কোনো দেশে সেটেলড হবেন, তাহলে এই স্টেপটা আপনার জন্য খুব একটা অ্যাপ্লিকেবল না। বাট তারপরে সেফ থাকার জন্য আমি বলবো যে বাংলাদেশে যেসব ইন্ডাস্ট্রি এখনও গড়ে উঠে নাই বা যেসব ইন্ডাস্ট্রিতে এনাফ চাকরির সুযোগ নেই, ওগুলো আপনি আপনার লিস্ট থেকে বাদ দিয়ে দেন। সো ধরেন আপনি ঠিক করলেন আপনি ব্লক চেইনে একজন এক্সপার্ট হবেন। ব্লক চেইন নিয়ে বাংলাদেশে তেমন কোনো ইন্ডাস্ট্রি গ্রো করে নাই এখনও। আপনি ঠিক করলেন আপনি এভিয়েশন নিয়ে অনেক কাজকর্ম করবেন বা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে অনেক কাজকর্ম করবেন, আপনি একটা নাসা টাইপ কোনো অর্গানাইজেশনে কাজ করতে চান, আপনি বুঝতেই পারছেন অনেক কিছু নিয়ে বাংলাদেশে ইন্ডাস্ট্রি নাই। সো সেগুলো আপনি আপনার লিস্ট থেকে কেটে বাদ দিয়ে দেন। থার্ড স্টেপ আমাদের শেষ হয়ে গেল। ফোর্থ স্টেপ হলো আমি এখন যেই সাবজেক্টে ব্যাচেলর করব বলে সিলেক্ট করছি, এই সাবজেক্টেরই কি এমন কোনো সাব সেগমেন্ট আছে নাকি যেইটায় আমি পরবর্তীতে মাস্টার্স করতে পারি। এইটা খুব খুব জরুরি একটা জিনিস, যেটা বেশিরভাগ মানুষ মিস করে ফেলে, এবং মিস করার কারণে পরবর্তীতে তারা অনেক সাফার করে। তার কারণ যখন আপনার মাস্টার্স করার সময় আসবে, তখন আপনি এমন একটা সাবজেক্টেই মাস্টার্স করতে চান যেইটার অলরেডি একটা বড় সাবজেক্টে আপনি ব্যাচেলর করে আসছেন। সো আপনি মার্কেটিংয়ে ব্যাচেলর করেছেন, মাস্টার্স করলেন ডিজিটাল মার্কেটিংয়ে, বা আপনি ইঞ্জিনিয়ারিংয়ের কোনো একটা বড় সাবজেক্টে ব্যাচেলর করেছেন, ওইটার একটা সাবজেক্টে আপনি স্পেশালাইজ করলেন মাস্টার্সে যেয়ে। এমন যদি হয় আপনি ব্যাচেলর করেছেন আর্টে এবং তারপরে মাস্টার্স করছেন মার্কেটিংয়ে, তাহলে কিন্তু সামঞ্জস্য থাকলো না। সো সামঞ্জস্যটা যেন থাকে, এইটার জন্য আপনি যখন ব্যাচেলর সিলেক্ট করছেন তখনই চিন্তা করে রাখুন যে এইটার কোনো একটা সাবসেগমেন্ট আছে নাকি যেটা আমি পরবর্তীতে যে মাস্টার্স করতে পারবো। ওকে, লাস্ট সেটা হলো আমার সামনে অনলাইনে বা অফলাইনে কী সাকসেস স্টোরি আছে। আমি যে পড়তে চাচ্ছি, যেটা আমি ফাইনালি সিলেক্ট করলাম, এইটা পড়ে আগে কে আসলে ভালো করেছে, কে ভালো করেনি, কত সংখ্যক মানুষ ভালো করেছে এবং কত সংখ্যক মানুষ স্ট্রাগল করছে, এই কটা প্রশ্ন করে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে যেগুলা বাদ গেল ওগুলাকে বাদ দিয়ে যে কটা আছে সেই কটার মধ্যে থেকে আপনি ফাইনাল করবেন যে আপনি আসলে কী পড়তে চান। এত কিছু চিন্তাভাবনা করার পরেও আপনার ডিসিশনটা ভুল হবে এই চান্স 50%, এবং ওইটা যে ভুল হইতে পারে এটা আসলে আপনার হাতে আর নাই এরপরে। বাট তারপরে আমরা সেফ থাকার চেষ্টা করবো যেন আমাদের ডিসিশনটা ভুল না হয়। আশা করবো এই ভিডিওটা দেখে আপনাদের একটু ক্ল্যারিটি আসবে যে আমার আসলে কোন সাবজেক্টে ব্যাচেলর করা উচিত, এবং ব্যাচেলরের সাবজেক্ট সিলেক্ট করার সময় আমার আসলে কী কী বিষয় মাথায় রাখা উচিত। এই যে ব্যাপারগুলো আমি বললাম পুরো ভিডিওতে, আমি একটু ডিটেইলে বলার চেষ্টা করেছি। আমি জানি ভিডিও বড় হইলে ইউটিউবে বাজে ব্যাপার হয়, ভিডিও 15 মিনিটের মধ্যে রাখা উচিত, সব কিছু আমি জানি। বাট ওই সব জানার থেকেও বড় ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো যেন এই ব্যাপারটা আমি খুব ডিটেইলে বোঝাতে পারি, যেটি আমি চেষ্টা করলাম এই ভিডিওতে। জানি না আপনাদের ভালো লেগেছে নাকি, আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।